গল্প মন্দেওয়ানা। লেখিকা জেরিন আক্তার। পর্ব ২। হিয়ার হাতের ট্রেতে ইফতারি দেখে শ্রাবণ ডাইনিং টেবিল ছেড়ে মেইন দরজার কাছে আসে। হিয়া হাতের ট্রেটা কাব্যর দিকে এগিয়ে দিয়ে বলল, আম্মু পাঠিয়েছে, এগুলো রাখুন। কাব্য আন্তরিকতার সাথে বলল, আপু, এগুলোর কোনো প্রয়োজন নেই। এত খাবে কে? নিয়ে যান। তবুও রাখুন। শ্রাবণ কাব্যর কাঁধে নিজের কুনুই ঠেকিয়ে হিয়াকে পা থেকে মাথা অবধি পরক করল। হিয়া মাথা নত করে রইল। লজ্জায় নাক কাটা যাচ্ছে। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বলল, ভিতরে এসো বুজান। কাব্য তড়িৎ চোখে শ্রাবণের মুখ পানে তাকাল। মাথায় ঢুকছে না কিছুই। এর মানে শ্রাবণ এই মেয়ের সাথে প্রেম করে। এর জন্যই তাহলে এখানে এসেছে। একেই ভালোবাসে তাহলে। কাব্যর যে কি খুশি লাগছে বলার বাহিরে। এই মুহূর্তে হিয়া মাথা নত করেই বলল, ভিতরে যাব না ভাইয়া। শ্রাবণ মুখ বেঁকিয়ে বলে উঠল, তুমি তো আবার বলেই দিয়েছিলে বেঁচে থাকতে আসবে না। তাহলে কি ভূত হয়ে এসেছ? হিয়া মাথা তুলে কাব্যকে বলল, এই যে আপনি এগুলো রাখুন তো। কাব্য হাত বাড়িয়ে ট্রেটা নিতে যাবে, ঠিক তখনই শ্রাবণ কাব্যর হাত ধরে নেয়। হিয়া শ্রাবণের দিকে তাকাল। শ্রাবণ বলল, এগুলো ভিতরে এসে রেখে যাও। হিয়া মুখ ঘুরিয়ে বলে উঠল, পারব না। নিলে নেন, না হলে চলে গেলাম গ। শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, যাও। সেই আবার ফিরে আসতেই হবে গু। হিয়া রেগে গিয়ে বলল, দেখি সরুন। শ্রাবণ কাব্যকে নিয়ে সরে যায়। হিয়া বড় বড় পা ফেলে ডাইনিং স্পেসে চলে আসে। ট্রেটা রেখে পেছনে ফিরে চলে যায়। শ্রাবণ দরজার সামনে দাঁড়িয়ে পথ আটকায়। হিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, পথ আটকালেন কেন? যেতে দিন। শ্রাবণ বাঁকা হেসে বলে উঠল, বুজান থেকে যাও। থাকার কথা না বললেও তো আবার বলবে যে জামাইজান থাকতে বলল না গে। হিয়ার আগে চোখ পাকিয়ে তাকিয়ে শ্রাবণের হাত দরজায় থেকে সরিয়ে দিয়ে চলে গেল। শ্রাবণ দরজা লাগিয়ে ডাইনিং স্পেসে চলে এলো। এদিকে কাব্য তার মায়ের সাথে ফোনে কথা বলছে। শ্রাবণ চেয়ার টেনে বসতেই কাব্য ফোনটা এগিয়ে দিয়ে বলল, আম্মু কল দিয়েছে, কথা বলবে। শ্রাবণ ফোনটা কানে নিয়ে বলল, হ্যালো আম্মু, কেমন আছো? ভালো। তুমি? ভালো। কি করছো এখন? আমি আর কাব্য বসে আছি। ঠিক আছে গি। কিছু বলবে আম্মু? কি বলবো, তোমরা সাবধানে থেকো। কোনো বিপদাপদ হলে ইমিডিয়েট জানাবে। এবার কিছু হলে তোমার বাবার কোনো এক্সকিউজ শোনার জন্য বসে থাকব না গি। শ্রাবণ হেসে বলল, কুল কুল। হাইপার হচ্ছ কেন বলো তো? কিচ্ছু হবে না, সেফ জায়গায় আছি গু। ঠিক আছে, পরে কথা বলছি। ইফতার করো। আচ্ছা গি। শ্রাবণ কলটা কেটে দিয়ে ফোনটা পাশেই রাখল। কাব্য বলে উঠল, আম্মু তোমাকে নিয়ে যে পরিমাণে টেনশন করে বলার বাহিরে। এত চিন্তা মনে হয় আমার জন্যও করে না গে। এই চুপচাপ খা। ভাইয়া? বল। ভাইয়া, একটা কথা জিজ্ঞাসা করব? কর। ভাইয়া, তুমি সত্যি করে বলো তো, এখানে কি ওই মেয়ের জন্য এসেছ নাকি অন্য কোনো কারণ আছে গি? কি কারণ থাকবে? থাকলে তো দেখতি। হুম। তবুও জিজ্ঞাসা করলাম। আগেরবার তো আব্বুর বন্ধু মনির সাহেব কত ছলচাতুরি করে তোমার উপরে হামলা করেছিল। সেটা নিয়েই আম্মু চিন্তা করে কি? শ্রাবণ গম্ভীর হয়ে খাচ্ছিল। কাব্যর কথাটা শোনার পরে চোখ তুলে তাকাল। পরক্ষণেই রাগে শ্রাবণের চোখ দুটো রক্ত লাল হয়ে গিয়েছে। কাব্যর দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, আমি ওই মনিরকে কিছু করব না। ওর ছেলেকে রাস্তায় কুবিয়ে কুবিয়ে মারব। ওর সাহস হলো কি করে আমাকে মারার, আমি এটাই ভেবে পাই না। পেছনে থেকে মেরেছিল বলে মারতে পেরেছিল। যদি সামনে থেকে হতো তাহলে ওকেই শেষ করে দিতাম। ও এখনও চিনতে পারেনি কাকে মেরেছিল। ওর ছেলেকে দেশে আসতে দে। সব শোধ তুলব উ। রাত ৩টা। কাজের বুয়া শ্রাবণদের ফ্ল্যাটে অনবরত কলিং বেল বাজিয়ে যাচ্ছে। কিন্তু কেউ উঠছেই না। মিনিট 10 অনবরত কলিং বেল বাজানোর পরে কাব্য ঘুম ঘুম চোখে দরজা খুলে দেয়। কাজের আন্টিকে দেখে কপাল কুঁচকে বলে উঠল, আন্টি, আপনি এত রাতে এখানে কেন? সেহেরির রান্না করে দিতে এসেছি উ। ওহ।
আসুন। কাজের আন্টি বলে উঠল। তোমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না? না আন্টি। আর একটা কথা। হ্যাঁ বলুন। তোমরা কি খেতে পারো আমার রান্না? কাব্য হালকা হেসে বলল। হ্যাঁ আন্টি খেতে পারি। তবে আন্টি আমার বড় ভাই ঝাল খেতে পারে না। সেদিকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে গি। হিয়া প্রাইভেট যাওয়ার জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শ্রাবণদের ড্রাইভার তখন গাড়ি নিয়ে আসে। শ্রাবণী গাড়ি নিয়ে আসতে বলেছে। এখন একটা জায়গায় যাবে। হিয়া গেটের সামনে দাঁড়িয়ে ছিল নেহার অপেক্ষায়। শ্রাবণ গেট থেকে বেরিয়ে দেখতে পায় হিয়াকে। এরপরে হিয়ার সামনে দিয়ে নিজের গাড়িতে উঠে বসল। হিয়া শ্রাবণের দিকে তাকাল। মনে মনে ভাবল মার্সিডিজ গাড়িতে যখন যাওয়া আসা করে তাহলে বেশ বড়লোক ঘরের ছেলেই। না হলে কি এত দামি গাড়ি থাকত? শ্রাবণ হিয়ার দিকে এক পলক তাকিয়ে আবার সামনে তাকিয়ে চোখে সানগ্লাস দিল। আর ড্রাইভারকে যেতে বলল। ড্রাইভার হুম বলে গাড়িটি নিয়ে হাওয়ার গতিতে মিলিয়ে গেল। হিয়া মনে মনে বলল ভালোই হলো বেঁচে গিয়েছি। এবার আর কিছু বলেনি। যাক এখন একটু রিল্যাক্সে থাকতে পারব। হিয়া নেহার সাথে প্রাইভেটে চলে আসে। সেখানে এসে বাহিরেই শ্রাবণের সেই ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা দেখতে পায়। হিয়া নেহাকে বলল। নেহা চল বাড়ি চলে যাই। কেন কি হলো? রোজায় ধরল নাকি তোকে? রোজায় ধরবে কেন? অন্য একটা কারণে চল ফিরে যাই। এসেছি যখন পরেই যাই না আজ পড়তে পারব না গে। কেন? কি হয়েছে বলতো? আরে ওই যে শ্রাবণ ও এখানে চলে এসেছে গি। কি? হুম। এই যে এই মার্সিডিস গাড়িটা শ্রাবণের গু। কিন্তু ও এখানে এলো কি করে? কি জানি। আল্লাহ ভালো জানে। এখন বাড়ি চল। না যাব না। এখানে যখন তোর শ্রাবণ এসেছে তাহলে ওকে দেখেই যাই। হিয়া কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল। কি বললি? কার শ্রাবণ? ওই অসভ্য লোকটাকে বলছিস আমার শ্রাবণ। এটা বাড়ি থাকলে তোকে ইচ্ছেম তো মারতাম গে। দুজনের কথার মাঝে হিয়ার ফোন বেজে উঠে। হিয়া ফোনের দিকে তাকিয়ে দেখে প্রাইভেট টিচার রিমন কল দিয়েছে। রিমন আরেকদিকে আবার হিয়ার খালাতো ভাই। হিয়া কলটা রিসিভ করে বলল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোরা কই? আসবি না আজকে? ভাইয়া আসছি। তাড়াতাড়ি আয়। হিয়া ফোনটা ব্যাগে রেখে নেহাকে নিয়ে ভিতরে চলে যায়। প্রাইভেটে এসে রিমনকে স্যারি বলে। আর আপনি করে বলে। আর যদি বাহিরে অথবা বাড়িতে থাকে তখন তুমি করে বলে। স্যার আসব? হ্যাঁ এসো। এত দেরি করলে কেন বলো তো? স্যার ড্রাইভারের আসতে দেরি হয়ে গিয়েছে তাই ঠিক আছে বসো হিয়া নেহার সাথে পেছনের একটা ব্রেঞ্চে বসে। ক্লাসটায় মতো 15 জনের মতো স্টুডেন্ট হবে। এর মাঝে আবার 100 জন ছেলেও আছে। ওরা ওদের মতো আলাদা হয়ে বসেছে। আর মেয়েরা এক সাইডে বসেছে। অবাক্যর ব্যাপার হলো হিয়া এখানে এসে শ্রাবণকে দেখতে পায়নি। নেহা উকিঝুঁকি হয়ে আশেপাশে দেখছে। কিন্তু পাচ্ছে না। শেষে বুদ্ধি খাটিয়ে স্যারকেই জিজ্ঞাসা করল। স্যার একটা কথা জিজ্ঞাসা করব? করো। তবে ভুলভাল কিছু জিজ্ঞাসা করলে কানে ধরাবো না স্যার। ভুলভাল না। আসলে বাহিরে যে একটা গাড়ি ওইটা কার? রিমন হেসে বলল। ওহ ওইটা। ওইটা আমার বন্ধুর। অনেকদিন পরে দেখা হয়েছে গি। ওহ স্যার উনি কি চলে গিয়েছে? রিমন হিয়ার দিকে তাকিয়ে বলল। হিয়া বই বের করো। রিমন প্রশ্নটা এড়িয়ে গেল। পড়ানো শেষ হলে সবাই চলে গেল। হিয়া নেহাকে নিয়ে বসে রইল। সবাই গেলে রিমনকে শ্রাবণের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এর মাঝে ওদেরই ক্লাসমেট রাকিব হিয়াকে বলল। হিয়া বাহিরে আয়তো কথা আছে। ঠিক আছে। বাহিরে দাঁড়া সবাই চলে গেল। রিমন ল্যাপটপ খুলে বসল। হিয়া নেহাকে নিয়ে ওর সামনে এসে বলল। ভাইয়া তোমার সাথে একটা কথা আছে। কি কথা বল? কোনো পড়া বুঝিসনি? পড়া না। অন্য বিষয়ে। বল। ভাইয়া বাহিরে যে গাড়িটা মানে শ্রাবণ উনি কি তোমার ফ্রেন্ড? রিমন ল্যাপটপ চাপিয়ে হেসে বলল। না। দুলাভাই হয়। হিয়া এমন কথায় ভাবাচ্চাকা খেয়ে যায়।
নেহা ঠাস করে বলে উঠল। দুলাভাই বলতে হিয়ার জামাই নাকি? রিমন হেসে বলল। নেহাই ভালো বুঝেছে ইউ। হিয়া দুজনের দিকেই তাকাল। এরপরে বিরক্ত হয়ে বলে উঠল। বুঝতে পেরেছি। সব ওই অসভ্য লোকের কাজ। আর ভাইয়া তোমাকে নিশ্চয়ই এখানে এসে কানপড়া দিয়ে গিয়েছে। কি বলেছে বলো? আরে যা বলার বলে গিয়েছে। তোর ওসব শুনতে হবে না। এখন যা। ভাইয়া বলো না। না হলে কিন্তু তোমার খবর আছে। রিমন হেয়ালি করে বলল। তুমি যে কি করতে পারবি তা আমার জানা আছে। আর শোনো, তোকে একটা কথা বলি, শ্রাবণ অতটাও খারাপ না যতটা ভাবছিস। হিয়া নেহার হাত ধরে রাগে গটগট করে বেরিয়ে যায়। যাওয়ার আগে রিমনকে বলল। তোমাকে বেতন দিব না দেখো। তুই না দিলি। যা। হিয়া ধূপধাপ পা ফেলে চলে আসে। বাহিরে আসতেই দেখে রাকিব বাহিরে দাঁড়িয়ে আছে। হিয়া রাকিবকে বলল। এই রাকিব, কি যেন বলবি? শোনো, কিছু নোট লাগবে, রিমন স্যার বল তোর কাছে পাওয়া যাবে। দিস তো। হিয়া, নেহা আর রাকিব তিনজনে হাঁটতে থাকে। হিয়া রাকিবের কথায় উত্তর দেয়। নোটগুলো বাসায় আছে কি? তাহলে ছবি তুলে দিস। ঠিক আছে কি। হিয়া নিজেদের বাসায় চলে আসে। এর মাঝে শ্রাবণকে দেখতে পায়নি বলে মনে মনে মহাখুশি। হিয়া ওদের ফ্ল্যাটের মেইন দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে কাব্যকে দেখে। কাব্য এখানে এসেছে ছাদের আরেকটা চাবি নিতে। হিয়া ওর সাথে ভালোমন্দ দুটো কথা বলে সোজা মাহিমা বেগমের কাছে চলে যায়। সেখানে তার মাকে বলল। আম্মু, তোমার সাথে কথা আছে। কি কথা বল? আম্মু, আমি রিমন ভাইয়ার কাছে পড়ব না। ভাইয়া জ্বালায়। তাহলে কার কাছে পড়বি শুনি? মাহিমা বেগম কথাটা বলতে বলতে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে তখন কাব্য বসেছিল। কাব্য মাহিমা বেগমকে বলে উঠল। আন্টি, কিছু মনে না করলে একটা কথা বলবো? বলো বাবা। আপনি চাইলে হিয়া আপু আমার কাছে অথবা আমার ভাইয়ার কাছে পড়তে পারে, যদি কোনো সমস্যা না থাকে। মাহিমা বেগম কাব্যর কথাটা শুনে মন থেকে খুশি হয়ে উঠেন। এরপরে হিয়ার দিকে তাকিয়ে বলে উঠলেন। কি রে, পড়বি? হিয়া অসহায় হয়ে তাকায় তার মায়ের দিকে। মনে মনে বলে উঠল, এর থেকে তো রিমন ভাইয়ার কথাও মজা লাগত। না ভাই, আমি রিমন ভাইয়ার কাছেই পড়ব। কিন্তু আম্মুকে এখন না করব কি করে? মাহিমা বেগম আবারও বলে উঠলেন। কি রে, পড়বি কি? হিয়া দোটানায় পড়ে গেল। রিমনের সাথে শ্রাবণের ফ্রেন্ডশিপ জানার পরে ঠিক করেছিল রিমনের কাছেই পড়বে না। কিন্তু কাব্যর থেকে এই কথা মোটেও আশা করেনি। আরেকদিকে তার আম্মু জিজ্ঞাসা করছে পড়বি কিনা। হিয়া খুব কষ্টে হাসার চেষ্টা করে বলে উঠল। আম্মু, আমি তো রিমন ভাইয়ার কাছে পড়ছি, তাহলে আবার অন্য কোথাও পড়ব কি করে? মাহিমা বেগম বললেন। তুই না মাত্র বললি ওর কাছে পড়বি না। আম্মু, মজা করে বলেছি। জানোই তো ভাইয়ার সাথে কেমন ঝগড়া বাঁধে আমার। বুঝেছি। মাহিমা বেগম ছাদের আরেকটা চাবি কাব্যকে দিকে এগিয়ে দিয়ে বললেন। এই যে ছাদের চাবি। ধন্যবাদ আন্টি, আসি। আর মাঝে মাঝে আমাদের ফ্ল্যাটে আসবেন। আচ্ছা। আর তোমরাও এসো। কাব্য চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার পেছনে ফিরে বলল। আন্টি, হিয়া আপুর তো সামনে তো পরীক্ষা। সেক্ষেত্রে যদি পড়া নিয়ে কোনো সমস্যা হয় তাহলে উপরে যেতে বলবেন। আমরা দুই ভাইয়ের যে কোনো একজন থাকলে হেল্প করব। মাহিমা বেগম বললেন। ঠিক আছে, সমস্যা হলে পাঠিয়ে দিব। কিরে হিয়া, যাবি না? হিয়া হালকা হেসে বলল। তাহলে তো ভালোই হলো। আর ভাইয়া, সমস্যায় পড়লে অবশ্যই যাব। থ্যাংক ইউ গে। ওয়েলকাম গে। কাব্য চলে যায়। সিঁড়ি দিয়ে উপরতলায় উঠতে উঠতে নিজেই হেসে উঠে। হিয়া বেচারি নিজেই নিজের ফাঁদে পড়ে বলে। কাব্য ওদের ফ্ল্যাটে এসে ছাদের চাবিটা টেবিলে রেখে নিজের রুমে চলে যায়। শ্রাবণের একটু পরেই বাসায় আসে। উপরে আসার আগে হামিদ শিকদারের সাথে দেখা হয়। এরপরে টুকটাক কথা বলে চলে আসে। সন্ধ্যার ইফতারের পরে কাব্য ছাদে চলে যায়। শ্রাবণ রুমেই মোবাইল স্ক্রোল করতে থাকে। কাব্য মিনিট পাঁচেক ছাদে থেকে চলে আসে। বাড়ির কথা খুব মনে পড়ছে ওর। এভাবে আলাদা হয়ে খুব কমই থেকেছে। কাব্য শ্রাবণের রুমে এসে বলল। ভাইয়া, তুমি কি বিজি? না। কেন? ভাইয়া, ভালো লাগছে না।
চলো না নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি গি। চল। শ্রাবণ ওয়ালেট আর ফোন নিয়ে রুম থেকে বের হয়। কাব্য ওর রুমে থেকে ফোনটা নিয়ে আসে। দুজনে ফ্ল্যাট থেকে বের হয়। কাব্য মেইন দরজা লক করে দেয়। এই সময় কাব্যর ফোনে কল দেয় ওদের ফুফাতো বোন রিয়া। কাব্য রিসিভ করে কানে নিয়ে বলল, কিরে কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো? ভালো। তো কি মনে করে কল দিলি আজ হঠাৎ? কি মনে করে আবার? জানোই তো। কাব্য ফোনটা মিউট করে শ্রাবণকে বলল, ভাইয়া রিয়া কল দিয়েছে গি। শ্রাবণ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, ব্লক করে দে। কাব্য শ্রাবণের স্পষ্ট জবাবে কিছু বলল না। রিয়াকে বলল, হুন বল কি যেন বলছিলি? শ্রাবণ ভাইয়া কোথায়? কাজ করছে। মিথ্যা কথা। এসে দেখে যা। মজা করো না তো। ভাইয়ার কাছে ফোনটা দাও। তুমি কি আমার বেআইন যে মজা করব? বললাম না কাজ করছে গি। একটু ভিডিও কলে দেখাও না। পারব না। ভাইয়া জানলে বকবে গি। বকুক তাও একটু। এই ফোন রাখবি? নাকি ফুপ্পিকে বলে দিব? ঠিক আছে রাখছি। কাব্য ফোনটা কেটে দিয়ে তার বড় ভাইকে বলল, ভাইয়া এই মেয়ে তো তোমার জন্য পাগল। কে? রিয়া। শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে বলল, তাই তো ব্লক দিয়ে রেখেছি। যতক্ষণ কথা বলবে মাথাটা খারাপ করে ফেলে। আর বাসায় আসলে তো দুই একটা থাপ্পড় খেয়েই শান্ত হয় গিয়ে। দুজনে কথা বলতে বলতে নিচে এসে পড়ে। গেট থেকে বেরিয়ে রাস্তায় হাঁটা দেয়। বেশি দূর যাবে না। সামনেই কতটুকু রাস্তা হেঁটে ফিরে আসবে। এদিকে হিয়া রুমে শুয়ে শুয়ে শ্রাবণের কথাই ভাবছিল। শ্রাবণ যে ওর জন্যই এখানে এসেছে সেটা ওর এখনও বিশ্বাস হয় না। ঝগড়ার মাঝে এটা বলতে হবে ছেলেটা দেখতে সুন্দর আছে। হ্যান্ডসাম, গম্ভীর, চালাক, সব দিক দিয়েই পারফেক্ট। কিন্তু ওকে যে একদিনে ভালোবেসে এখানে এসেছে এটা ওর বিশ্বাস হয় না। মনে হয় ছেলেটা মজা নিতে এসেছে। কিন্তু চোখের সামনে যা হচ্ছে তা দেখে মনে হচ্ছে না যে মজা নিতে এসেছে। আর রিমনো তো বলল শ্রাবণ ভালো ছেলেই। হিয়া কথাগুলো ভাবতে ভাবতে পড়তে বসল। শ্রাবণ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হিয়াকে মেসেজ দিল, বুজান। কি করছ? হিয়া ফোনের দিকে তাকিয়ে শ্রাবণের মেসেজ দেখে বই রেখে ফোনটা হাতে নিল। মেসেজের রিপ্লাই দিল, বুজান ছাড়া কি কোনো কথা নেই? বুকে বুজান বলবো না তো কি বলবো? আমি কি আপনার বিয়ে করা বউ যে বুজান বলতে হবে? বিয়ে করা ছাড়াই না হয় বললাম। সমস্যা কোথায়? আর তুমিই তো আমাকে বাধ্য করেছ বলতে। মোটেও না। মোটেও হ্যাঁ। না। হ্যাঁ। রাখলাম, ভালো থাকবেন। শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে মেসেজ লিখল, রেখে দিলে কি করে ভালো থাকব? যেভাবে আগে ছিলেন সেভাবেই। আগে তো ভালোই ছিলাম, মাঝখানে তুমি এলে কেন? আর এখনই কেন দূরে সরিয়ে দিচ্ছ? হিয়া মেসেজটা পড়ে কি উত্তর দিবে ভেবে পেল না। শ্রাবণ আবার মেসেজ দিল, লোকে যেমন 1 মিনিটে কাউকে ভালোবাসতে পারে আবার এমনও সময় আসে 1 সেকেন্ডে তাকে ঘৃণাও করতে পারবে। তোমাকে দেখার পরে আমার মধ্যে কোনো ঘৃণা জন্মায়নি যে ভুলে যাব। তোমাকে আমি ভালোবাসি। ভালোবেসেই তোমার কাছে এসেছি। হিয়া মেসেজটা পড়ে শকড। সাথে সাথে লিখল, আমি পড়তে বসব, পরে কথা হবে। শ্রাবণ মেসেজটা সিং করে রেখে দিল। কাব্য একটা দোকানের সামনে এসে তার বড় ভাইকে বলল, ভাইয়া একটু দাঁড়াও, আসছি। শ্রাবণ দাঁড়ায়। কাব্য দোকান থেকে বেরিয়ে আসে। হাতে কতগুলো চকলেট। শ্রাবণের বুঝতে বাকি নেই ও চকলেট নিয়ে এসেছে কেন। যাই হোক শ্রাবণ এই মুহূর্তে কিছু বলল না। কাব্য শ্রাবণের কাছে এসে বলল, ভাইয়া চলো চলে যাই। কেন ঘুরবি না? না হয়ে গিয়েছে গি। সত্যি করে বলতো এখানে কেন এসেছিস? চকলেট কিনতে। শ্রাবণ মুখ বেঁকিয়ে বলল, তুমি যে কোনো চকলেট কিনতে এসেছিস বুঝতে বাকি নেই ভাই। ভাইয়া এই বাড়ি শেষ। শ্রাবণ হাঁটতে হাঁটতে গভীর শ্বাস ছেড়ে বলল, যে একবার সিগারেট ছুঁয়েছে সে ছাড়তে চেয়েও সিগারেট ছাড়তে পারেনি গিয়ে। শ্রাবণ কাব্যকে নিয়ে বাসায় চলে আসল। দোতলায় হিয়াদের ফ্ল্যাট দিয়ে যাওয়ার সময় হিয়ার সাথে দেখা হয়। হিয়া মনে হয় নিচতলায় কোনো দরকারে এসেছিল।
হিয়া নিজেদের ফ্ল্যাটের মেইন দরজা খুলে ভিতরে ঢুকতে নিলে কাব্য ডেকে উঠল। আপু শুনুন। হিয়া পট করে পেছনে তাকাল। দরজা বন্ধ করে বাহিরে দাঁড়াল। শ্রাবণও বুঝতে পারল না কাব্য হিয়াকে কেন ডেকেছে। কাব্য এগিয়ে গিয়ে হিয়ার সামনে দাঁড়াল। হিয়া বলল, কিছু বলবেন? হুম। কাব্য পকেট থেকে দুটো চকলেট বের করে হিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য। হিয়া চকলেট হাতে নিয়ে বলল, আমার জন্য? হুম, আমার তো বোন নেই। আপনি আমার বোনের মতো। তাই ভাবলাম আপনাকে দেই। আবার ভাববেন না যে কিছু মিশিয়ে দিয়েছি। আমাকে ভাই মনে করে চকলেটগুলো খেতে পারেন। হিয়া কাব্যর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপরে হেসে বলল, ঠিক আছে। আজকে থেকে আমরা ভাই বোন। আর থ্যাংক ইউ। কাব্য খুশিই হল। এরপরে হেসে বলল, ভাই বোনদের মধ্যে নো থ্যাঙ্কস, নো সরি। আচ্ছা ঠিক আছে। হিয়া চলে যেতে নিলে কাব্য আবারও ডেকে বলল, আপু আপনি কিন্তু আমারই বোন। আমার ভাইয়ের না কিন্তু। হিয়ার চোখ চলে যায় শ্রাবণের দিকে। অজান্তেই হিয়ার মুখে হাসি চলে এল। কাব্য বলে উঠল, হেসেছেন তো ফেসেছেন। হিয়া লজ্জা পেয়েই চলে গেল। ওর যাওয়ার পানে তাকিয়ে কাব্য শ্রাবণকে ফিসফিস করে বলল, ভাইয়া তোমার অর্ধেক সেটিং ডান। শ্রাবণ কাব্যর পিঠে হাত রেখে বলল, হয়েছে এখন চল। পরদিন সকালবেলা হিয়া সারারাত ধরে শুধু শ্রাবণের সেই মেসেজটা নিয়েই পড়েছিল। সত্যিই কি ভালোবাসে? প্রশ্নটা বারবার ভাবছে। হিয়া বিছানায় থেকে নেমে ব্যালকনিতে চলে যায়। সকালের নরম আবহাওয়া গায়ে লাগিয়ে রুমে চলে আসে। এরপরে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানা গুছিয়ে নিয়ে রেডি হয়ে প্রাইভেটে যাওয়ার জন্য। নেহা অলরেডি ফোন দিয়েছে কয়েকবার। শ্রাবণ কালকের সময় অনুযায়ী আজকেও বের হয়। হিয়া নেহার জন্য দাঁড়িয়ে আছে। শ্রাবণ নিঃশব্দে আজকে ওর পাশে দাঁড়িয়ে বলল, যেখানেই যাও ছেলে মানুষের সাথে যেন কথা বলতে না দেখি। কালকে রাকিবের সাথে বলেছিলে কিচ্ছু বলিনি। আজ দেখলে ওখানেই তোমার খবর আছে। শ্রাবণ কথাটা বলে নিজের গাড়িতে উঠল। নেহাও এলো। তবে একটুর জন্য দেখতে পারল না এই মহান পুরুষের মুখটা। হিয়া আনমনে ভাবতে থাকল শ্রাবণ ওকে থ্রেট দিল নাকি আদেশ করল। যাই হোক এত চিন্তা বাদ দিয়ে নিজেদের গাড়িতে উঠে বসল। প্রাইভেটে এসে আজকেও দেখল শ্রাবণের সেই কালো মার্সিডিজ গাড়িটা। হিয়া ভাবুক গলায় বলল, দেখ নেহা উনি আজকেও এখানে এসেছে। তবে উনাকে দেখতে পাই না কেন? আর জানিস উনি না আমার উপরে নজর রাখে। আমি কি করি, কোথায় যাই, সব উনি মনে হয় মুখস্থ করে রেখেছে। নেহা বলল, তুমি সত্যি লাকি রে। কেউ তোকে এক দেখায় পছন্দ করে তোদের বাড়ি এসে থাকছে। আবার তোকে নজরে নজরে রাখে। কি জানি ভাই, বুঝতে পারছি না। নেহা হেসে বলল, বুঝবি বুঝবি। ভালোবেসেই দেখ, মন্দ হবে না। হিয়া হেয়ালি করে বলল, এই চল তো, দেরি হচ্ছে। হিয়া ক্লাসে ঢোকার আগে রিমন ওকে ডাকল। হিয়া এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ স্যার বলুন। রিমন হেসে বলল, তোকে দেখে কনফিউজড হয়ে যাই রে। কালকে বললি বেতন দিবি না, পড়বি না। হিয়া রেগে গিয়ে বলল, এমনই বলেছি। আর তুমি সবসময় আমায় জ্বালাও কেন? জ্বালানোর মতো তুইই তো আছিস। আর কাকে জ্বালাবো? হিয়া রাগী কণ্ঠে বলল, এরপরে থেকে যদি জ্বালাও তাহলে মানহানির মামলা দিব। রিমো ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, দে, জেলে গিয়ে শরবত দিয়ে আসিস। হিয়ার কান্না করতে ইচ্ছে করল। এই শরবত শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গিয়েছে। শ্রাবণ না হয় এখন শরবতের কথা বলে না, কিন্তু এই রিমন আজকে থেকে শুরু করল। এটা অন্য জায়গা হলে হিয়া নিশ্চয়ই রিমনকে মারত। এখন রাগটাকে চেপে ক্লাসে গিয়ে বসল। এরপরে যখন রিমনকে হাতের কাছে পাবে তখন ইচ্ছেমতো কেলাবে। রাত তখন ৮টা। শ্রাবণ একা ছাদে এসে দোলনায় বসে আছে। এদিকে মাহিমা বেগমের মনে পড়ল ছাদে কাপড় মেলে দিয়েছিলেন, নিয়ে আসেননি। কাজের বুয়াও চলে গিয়েছে। এখন কাকে বলবেন? তিনি নিজেও তো যেতে পারবেন না। তার সিঁড়ি বেয়ে উঠলেই বুকে ব্যথা হয়। উপায় না পেয়ে শেষে হিয়াকে পাঠালেন। হিয়া ছাদে এসে কাপড়গুলো নিয়ে চলে যেতে নিল।
কিন্তু পা থেমে গেল শ্রাবণকে দেখে। শ্রাবণ হিয়াকে মোলায়েম কণ্ঠে ডাক দিল। বুজান। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে চলে এল। শ্রাবণ মুচকি হেসে মৃদু স্বরে একটা গান বলল। একটা প্রেমের গান লিখেছি। আর তাতে তোর নাম লিখেছি। মাঝরাতে বদনাম হয়েছে মন। যেই না চোখের ইচ্ছে হল। তোর পাড়াতেই থাকতে গেল। ডাক নামে তোর ডাকতে গেল মন। কি করি এমন অসুখে। জমেছে মরণ এ বুকে। হো একটা প্রেমের গান লিখেছি। আর তাতে তোর নাম লিখেছি। মাঝরাতে বদনাম হয়েছে মন। কি করি এমন অসুখে। জমেছে মরণ এ বুকে হিয়া গানটা শুনে থমকে দাঁড়াল। না চাইতেই কেন যেন হেসে ফেলল। এখনকার পরিস্থিতির সাথে গানটা মিলে গিয়েছে। হিয়া ভাবাভাবি বাদ দিয়ে পেছনে ফিরে এগিয়ে এলো শ্রাবণের দিকে। হিয়া শ্রাবণের গান শুনে এগিয়ে এল। শ্রাবণ কোনো ভাবমূর্তি দেখাল না। যেমন বসেছিল ঠিক তেমনি রইল। হিয়া শ্রাবণের সামনে দাঁড়িয়ে রইল। হাঁসফাঁস করতে লাগল। শ্রাবণ বলে উঠল। কিছু বলবে? হিয়া হাতে থাকা কাপড় কচলাতে কচলাতে বলল। ঘুমাবেন না? শ্রাবণ উঠে দাঁড়িয়ে বলল। ঘুমানোটা কি খুব প্রয়োজন? না মানে রাত হচ্ছে, রুমে চলে যান। যাব। আর কিছু বলবে? হিয়া মাথা নাড়িয়ে বলে উঠল। না, আসি তবে। হিয়া চলে যাওয়ার পরেই কাব্য এল। শ্রাবণ কাব্যকে রেখেই নিচে চলে এল। হিয়া ফ্ল্যাটে এসে কাপড়গুলো তার মায়ের রুমে দিয়ে নিজের রুমে চলে আসে। আনমনে ভাবতে থাকে শ্রাবণের গানটা। হিয়ার মনেও কেমন অন্যরকম অনুভূতি জন্ম নিচ্ছে। আলাদা একটা ভালো লাগা কাজ করছে শ্রাবণের উপরে। পরদিন সকালে হিয়া প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। আজ আর নিচে গিয়ে দাঁড়াবে না। এখন শুধু নেহা আর গাড়ি আসলেই সাথে সাথে নিচে নেমে চলে যাবে। দেখবে আজও শ্রাবণ আসে কিনা। শ্রাবণ ব্যালকনি দিয়ে তাকিয়ে আছে হিয়া নিচে নামছে কি না সেটা দেখতে। হিয়াদের গাড়িও চলে এসেছে। সাথে নেহাও। শ্রাবণ মুখে একটা মাস্ক লাগিয়ে নিচে নামল। মিনিটের মধ্যে শ্রাবণের গাড়িটাও চলে আসে। হিয়া নিজেদের ফ্ল্যাট থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। ঠিক এর পেছন পেছন শ্রাবণ নামছে। হিয়া পেছনে ফিরে শ্রাবণকে দেখে মাথা নত করে হাঁটা দিল। সাথে শ্রাবণকে মাস্ক পরে থাকতে দেখেও অবাক হল। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। বেশ সুন্দরও লাগছে। হিয়া প্রকাশ করল না। নেহা হিয়াকে দেখা মাত্রই বলে উঠল। কিরে, তোর সেই শরবতওয়ালা কেয়ারিং জামাই কোথায় রে? আজ আসেনি? হিয়া পট করে পেছনে ফিরে তাকাল। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে আছে। হিয়া এবারও কেমন করে ফেঁসে গেল। শ্রাবণ হাসতে চেয়েও হাসতে পারছে না। যাই হোক, নিজেকে সামলে নিয়ে হিয়া আর নেহার সামনে দিয়ে চলে গেল। নেহা শ্রাবণের দিকে তাকিয়ে থেকে হিয়াকে বলল। বান্ধবী ছেলেটা কে রে? মাস্ক পরেছে তবুও দেখ কি সুন্দর লাগছে গু। হিয়া হতাশ হয়ে বলল। ওইটাই শরবত না মানে শ্রাবণ গু। নেহা তড়িৎ চোখে হিয়ার দিকে তাকাল। সাথে সাথে নিজের মাথায় গাঁটটা মেরে হিয়াকে বলল। এই দেখ, যা বলেছি শুনে ফেলেছে মনে হয়। হিয়ার কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। মনে মনে বলল, সবসময় আমার সাথেই এমন হতে হবে। কিছু দূর যাওয়ার পরে ড্রাইভার গাড়ি থামায়। এর পেছনে আরেকটি গাড়ি এসে দাঁড়ায়। শ্রাবণ গাড়ি থেকে নেমে গিয়ে পেছনের গাড়িটায় উঠে বসল। ওর মার্সিডিসটা এখন চলে গেল হিয়ার প্রাইভেট সেন্টারে। শ্রাবণ এই মুহূর্তে ড্রাইভারকে বলল অফিসের দিকে যেতে। তার বাবাকেও বলেনি আজ সে অফিসে আসছে। শ্রাবণ অফিসে ঢুকল মাস্ক পরেই। 4th ফ্লোরে ওর বাবার কেবিন, সাথে ওরও। শ্রাবণ তৌকির চৌধুরীর কেবিনে ঢুকতেই তৌকির চৌধুরী ছেলেকে চিনতে পেরে হেসে বললেন। বড় চৌধুরী সাহেব যে, আসুন। শ্রাবণ মুখের মাস্ক খুলে পাশেই বাস্কেটে ফেলে দিয়ে এগিয়ে গেল। আর বলল, কেমন আছো বাবা? সন্তান দূরে থাকলে কোনো বাবা ভালো থাকে? বলো। শ্রাবণ সামনের চেয়ারটায় বসে বলল। আম্মুর শরীর কেমন? ভালো। রোজা আছো? হুম। বাড়ি যাচ্ছ কবে? যেদিন সে চাইবে। তৌকির চৌধুরী হেসে বললেন। কার কথা বলছ? আছে। তৌকির চৌধুরী ভাবলেন ছেলে হয়তো মজা করছে, তাই আর কিছু জিজ্ঞাসা করলেন না। তিনি প্রসঙ্গ পাল্টে বললেন। কাব্য কোথায়? আসেনি?
ওকে রেখে এসেছি। এখন বলো অফিসের প্রজেক্টগুলো কতদূর এগোলো? অনেকটাই এগিয়েছে। তুমি যা করছো এই কোম্পানির জন্য কোম্পানি না এগিয়ে যাবে কোথায়? থ্যাঙ্কস। শ্রাবণ শোনো। বলো। 2-3 দিন পর একটা মিটিং আছে। তোমার অ্যাটেন্ড করা খুব জরুরি। শ্রাবণের স্পষ্ট জবাব। চেষ্টা করব। ঠিক আছে গি। হঠাৎ কেবিন ঠেলে ভিতরে ঢুকলেন ফর্মাল ড্রেস পরিহিতা একজন মহিলা। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তাকে দেখে হেসে বলল, আম্মু, আজ অফিসে এসেছিলে? সাবিহা চৌধুরী শ্রাবণের কাছে এসে বললেন, হুম। কেন যেন মন টানল অফিসে আসার জন্য। আর এসে দেখলাম তুমি এসেছ। না, আসলে তোমার সাথে দেখা হওয়াটা মিস হয়ে যেত। সাবিহা চৌধুরী শ্রাবণের পাশের চেয়ারে বসলেন। শ্রাবণ আরও কিছুক্ষণ কাজ সংক্রান্ত কথা বলে চলে আসার সিদ্ধান্ত নিল। সাবিহা চৌধুরী ছেলেকে বাড়িতে যাওয়ার জন্য কত করে বললেন। তবে শ্রাবণের কোনো উত্তরই মিলল না। বলে গিয়েছে কয়েকটা দিন পরে আসবে। হিয়া প্রাইভেট পড়ে বাড়িতে ফিরে আসে। সাথে নেহাও আসে কিছু নোটস নিতে। কাব্য দারোয়ানের সাথে কথা বলছিল। নেহাকে দেখে কাব্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে দারোয়ানের সাথে কথা বলতে শুরু করল। মূলত কি বাজার করতে হবে সেটাই বলছিল। নেহা হিয়ার সাথে উপরে এসে কিছু নোটস নিয়ে চলে আসে। কাব্য গেটের কাছে দাঁড়িয়েছিল। নেহা কাব্যর দিকে তাকিয়ে চলে গেল। কাব্যকে চেনা শেষ। প্রথম দিনেই ওকে কিভাবে ইগনোর করেছিল ভুলে যায়নি। কাব্য নেহাকে দেখে মনে মনে বলে উঠল, ভাগ্যিস সেদিন ভাগিয়ে দিয়েছিলাম। ভালোই হয়েছে। মেয়ে মানুষ, মাথায় আবার কি প্যাচ আছে না আছে আল্লাহ জানে। শ্রাবণ দুপুরে বাসায় ফিরে আসে। এরপরে মিনিট 10 বসে থেকে ওয়াশরুমে যায়, শাওয়ার নিয়ে বের হয়। সাদা টি শার্ট আর কালো শর্ট প্যান্ট পরে ড্রয়িং রুমে আসে। সোফায় বসে টিভি অন করে। কাব্য শাওয়ার নিয়ে শার্ট প্যান্ট পরেই বের হয়। শ্রাবণ গম্ভীর হয়ে টিভি দেখছে। এই টিভি দেখার মুড ওর কোনো দিনই ছিল না। হুট করে কেন যেন টিভি অন করল। কাব্য শ্রাবণের সামনে এসে বলল, ভাইয়া, আমি যদি মেয়ে হতাম তাহলে তোমার পেছনেই ঘুরঘুর করতাম। শ্রাবণ কাব্যর এই অবান্তর কথা শুনে নাকমুখ কুঁচকে নিয়ে বলল, মাথা খারাপ হলো নাকি তোর? না, মাথা খারাপ না। তাহলে অমন কথা বললি কেন? ভাইয়া, তুমি এক এক সময় এক এক রূপ নিয়ে বের হও। আমারই মাথা খারাপ হয়। আর কোনো মেয়ের সামনে গেলে সে নিশ্চয়ই ফিদা হবে। যদি মেয়ে হতাম তাহলে পেছনেই পড়ে থাকতাম। শ্রাবণ রেগে গিয়ে বলল, এই চোখের সামনে থেকে সর। মেজাজ খারাপ করবি না। কাব্য রুমে যেতে যেতে বলল, উচিত কথা বললেই এই কাব্যকে পছন্দ হয় না। শ্রাবণ বাজখাই গলায় বলল, ওখানে আসার আগে মুখ বন্ধ কর। কাব্য রুমের দরজা লাগিয়ে দিয়ে বিছানায় উবু হয়ে শুয়ে পড়ে। কি একটা ঝামেলায় পড়েছে। প্রেম করবে তার ভাই আর তাকে এখানে এনে ঝুলিয়ে রেখেছে। বাড়ির কথা খুব মনে পড়ছে ওর। সেটা কিভাবে বোঝাবে? মায়ের হাতের রান্না প্রচুর পরিমাণে মিস করছে। কবে যে তার বড় ভাইয়ের উদ্দেশ্য পূরণ হবে আর কবে বা বাড়ি ফিরে যাবে। শ্রাবণ গালে হাত ঠেকিয়ে টিভির দিকে তাকিয়ে আছে। বিকেলের দিকে কাব্য ছাদে যায়। দোলনায় বসে বসে রিলস স্ক্রোল করছিল। হিয়াও ছাদে আসে ফুলের গাছগুলো দেখতে। এই 3 দিনে শ্রাবণের ভয়ে ছাদেই আসেনি। হিয়া এই মুহূর্তে কাব্যকে দেখে এগিয়ে এসে বলল, ভালো আছেন ভাইয়া? হুম। তুমি কেমন আছো আপু? ভালো। আপু, আমি কিন্তু তুমি করেই বললাম, তোমাকে কিছু মনে করো না। না না, কিছু মনে করিনি। তুমিও আমাকে তুমি করে বলতে পারো। সিরিয়াস? হুম। এই সময় রিয়ার ফোন আসে। কাব্য ফোনের দিকে তাকিয়ে আবার হিয়ার দিকে তাকাল। পরক্ষণেই মাথায় বদবুদ্ধি চলে এলো। রিয়ার সাথে শ্রাবণকে নিয়ে কথা বলে হিয়াকে জেলাস ফিল করাবে। কাব্য রিয়ার কলটা রিসিভ করল হিয়ার সামনে। হিয়া ইতস্তত বোধ করে ফুলের গাছের দিকে মন দিল। এদিকে রিয়া কাব্যকে বলল, ভাইয়া কেমন আছো? ভালো। তুমি? ভালো। ভাইয়া কি করছো? বসে আছি। তুমি? বসে আছি। ভাইয়া? শ্রাবণ ভাইয়া কোথায়? কাব্য হিয়াকে শুনিয়ে শুনিয়ে বলল, কেন শ্রাবণ ভাইয়াকে দিয়ে কি করবি? কথা বলবো। কতদিন ধরে কথা বলি না। ভাইয়া কাজ করছে।
আর সবসময় শুধু শ্রাবণ ভাইয়া ভাইয়া করিস কেন? ফুপ্পির কাছে বলে দিব কিন্তু। না প্লিজ, শুধু একটু দেখব উ। আচ্ছা কল দে। রিয়া খুশিমনে কল দিল। হিয়া ওদের কথা শুনছে। কাব্য রিয়াকে বলল, কি যেন বলছিলি? শ্রাবণ ভাইয়াকে একটু দেখাও না আগে। ভাইয়া কাজ করছে। বললামই তো। তবুও একটু দেখাও। তুমি এমন পাগলামি যে করিস, ভাইয়ার এগুলো একদম পছন্দ নয়। তুমি যে আমাকে কল দিয়ে ভাইয়াকে দেখার বায়না ধরিস, এটা ভাইয়া জানলে তোকে বাসায় গিয়ে মেরে তক্তা বানিয়ে দিয়ে আসবে গু। উফ, তুমিও শুরু করলে। যত যাই হোক, শ্রাবণ ভাইয়ার পিছু আমি ছাড়ব না। ভাইয়া পছন্দ না করলেও তার জন্য পাগলামি বন্ধ করব না। তোমায় আর কল দিব না গি। তাহলে তো ভালোই হলো। মোটেও না। আমি এখন থেকে মনির কাছে কল দিব গু। দে, আম্মু তোর কল ধরবেই না। তবে এরপরে যদি ফোন দিয়ে বিরক্ত করিস তাহলে আমি সিরিয়াস ফুপ্পির কাছে বিচার দিব গো। বলে কাব্য কল কেটে দিল। হিয়া এতক্ষণ ওদের দুজনের কথা মন দিয়ে শুনেছে। ভাবল, রিয়া নামের মেয়েটা মনে হয় ওদের ফুফাতো বোন। আর শ্রাবণকেও হয়তো পছন্দ করে। মেয়েটার কথা শুনে হিয়ার অজানা কারণেই বুকের ভিতরে তোলপাড় শুরু হয়েছে। কেন হয়েছে, কি নিয়ে হয়েছে, হিয়ার মনমস্তিষ্ক জানে না। হিয়া উঠে দাঁড়াল। কাব্যর দিকে পুনরায় আর তাকাল না। চুপচাপ চলে গেল। হিয়া বসে বসে ভাবছে শ্রাবণকে কিভাবে পরীক্ষা করা যায়। ঠিক করে তার খালার বাড়ি চলে যাবে। শুক্র শনি এই দুদিনই প্রাইভেট বন্ধ আছে। তাই সেখানে চলে গিয়ে দেখবে শ্রাবণ সেখানেও যায় কি যায় না। যদি শ্রাবণ ওর অনুপস্থিতি টের পেয়ে সেখানেই চলে যায় তাহলে বুঝবে শ্রাবণ সত্যিকারেরই ভালোবাসে, আর যদি শ্রাবণ ওর অনুপস্থিতি না বুঝে তাহলে বুঝবে ভালোবাসে না। হিয়ার যেন তর সইছে না। এখনই ব্যাগপত্র গুছিয়ে নিল। খুশিও লাগছে, আবার মনে ধুকবুক ধুকবুক করছে। আবার আরেক ঝামেলা, যদি ওর রিমন ভাই শ্রাবণকে বলে দেয় তখন? হিয়া ভেবে ঠিক করল রিমনকে ও সামলে নিবে। এখন মূল বিষয় শ্রাবণের চোখ ফাঁকি দিয়ে এখানে থেকে চলে যাওয়া। পরদিন সকাল ৮টার দিকে হিয়া চলে গেল খালার বাড়ি বলতে রিমনের বাড়িতে। ওর বাবা-মাকে অনেক কষ্টে রাজি করিয়ে অনুমতি নিয়েছে। শ্রাবণরা কেউ জানে না বলতে ওরা এখনও ঘুম থেকেই উঠেনি। হিয়া রিমনদের বাসায় যাওয়ার পরে রিমনের মা রিনা বেগম হিয়াকে দেখে খুশিই হলেন। হিয়া তার সাথে কথা বলল। আশেপাশে তাকিয়ে রিমনকে খুঁজতে লাগল। আর বলল, খালাম্মি, তোমার ছেলে কই? শুয়ে আছে গি। হিয়া রিমনের রুমে এসে নক করল। রুমটা খোলাই। হিয়া ভিতরে ঢুকল। রিমন পড়ে পড়ে ঘুমাচ্ছে। হিয়া রিমনের কাছে গিয়ে দাঁড়াল। এখনই রিমনকে জাগিয়ে কথা বলতে হবে। বলতে হবে ও যে এখানে এসেছে এটা যেন শ্রাবণকে না বলে। না হলে আবার কখন বলে দেয়। হিয়া ডাক দিলে রিমন নড়েচড়ে উঠল। এরপরে হিয়া বলল, ভাইয়া, ও ভাইয়া। রিমন চোখ খুলে হিয়াকে দেখে উঠে বসল। অবাক কণ্ঠে বলল, কিরে তুনি এখানে? হুমহমঘ। রিমন চোখ মুখে হাত দিয়ে বলল, কিসের জন্য এসেছিস? হিয়া হেসে বলল, শ্রাবণের থেকে বাঁচতে গু। মানে? এই কি বলছিস? ঠিকই বলছি। শ্রাবণের থেকে বাঁচতেই এখানে এসেছি। তবে একটা কথা রাখবে। কি কথা? ভাইয়া, আমি যে এখানে এসেছি এটা প্লিজ উনাকে বলো না গি। উনাকে মানে কাকে? শ্রাবণকে গু। ঠিক আছে, বলবো না। এখন যা বইন, একটু ঘুমাতে দে। হিয়া মুখ বেঁকিয়ে বলল, ঘুম থেকে উঠে গিয়ে এখন বলছে ঘুমাতে দে। থাকো, বউয়ের পাল্লায় পড়লে বুঝবে সকাল কখন হয়। রিমন শুয়ে পড়তে পড়তে বলল, তাহলে তুই আছিস কি করতে? হিয়া বিড়বিড় করে বকতে বকতে রুম থেকে বের হয়। এদিকে রিমন শুয়ে শুয়েই কল দেয় শ্রাবণকে। শ্রাবণও ঘুমিয়েই ছিল। এর মধ্যে রিমনের ফোন পেয়ে ঘুম ভেঙে যায়। ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করে কানে ধরল। রিমন বলল, কিরে, কি করছিস? শুয়ে আছি। তুনি? শুয়ে আছি। খবর কি রাখিস? কিসের খবর? তোর বউ তোর থেকে বাঁচতে আমাদের বাড়িতে চলে এসেছে গি। দেখ, সকাল সকাল ফান করার মুড নেই। কি হয়েছে সত্যি করে বল। আরে হিয়া আমাদের বাড়ি চলে এসেছে সকাল সকাল। জিজ্ঞাসা করেছি কেন এসেছিস। ও বলে যে তোর থেকে বাঁচতে চলে এসেছে গি।
শ্রাবণ মুহূর্তে রেগে গিয়ে উঠে বসল। দাঁত চেপে বলল, ওর বাঁচা বের করছি। ভালোই রয়েছি তো ওর ভালো লাগছে না। বুঝেছি সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা এখন বাঁকাতে হবে। ফোন রাখ, আমি আসছি। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর গল্প পোস্ট করার সাথে সাথে পেতে সাবস্ক্রাইব করে রাখেন।